নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আর আজ কিষাণ বাণীর অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি প্রদ্যোতন চট্টোপাধ্যায়। আজ কিষাণ বাণীতে আমরা আলোচনা করব সবজি ফসলে সুষ্ঠু সেচ ব্যবস্থা। এই ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলতে, আমাদেরকে উপযুক্ত পরামর্শ দিতে রয়েছেন বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ চঞ্চল কুমার প্রামাণিক, উপকৃষি অধিকর্তা, বিশ্ব ব্যাংক প্রকল্প, জলপাইগুড়ি। চঞ্চলবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। চঞ্চলবাবু, আমরা তো সবজি ফসলে সুষ্ঠু সেচ ব্যবস্থা নিয়ে আলোচনা করব বলছি। সবজি এখন সারা বছরই উৎপাদিত হয়, সবজির সারা বছর উৎপাদন হয়। তবুও মূলত সবজি রবি মরশুমে এবং প্রাক খরিফ মরশুমে হয়ে থাকে। আর ওই দুটো মরশুমে জলের সরবরাহ কিন্তু কম থাকে। সুতরাং সবজি চাষের ক্ষেত্রে কিন্তু সেচের যে সুষ্ঠু ব্যবস্থা সেটা কিন্তু খুব হওয়া জরুরি। এখন এর জন্য যে পরিকল্পনা, সেটা কি রকম ভাবে আমরা এগোবো? দেখুন, একটা কথা আছে, অতিরিক্ত জল এবং খুব কম জল দুটোই ফসলের ক্ষেত্রে ক্ষতিকারক। সেটা কিন্তু সবজি চাষের ক্ষেত্রেও একই। আমরা ফসলে সেচ কেন দিই? আমরা ফসলে সেচ দিই ফসলের সুষম ফলনটাকে নিশ্চিত করব, বীজের অঙ্কুরোদ্গম করাবো, পুষ্টি সরবরাহ করব এবং মাটির আর্দ্রতা বজায় রাখবো। এতগুলো কাজ করে সেচ। এখন সেচের সুষ্ঠু যে পরিকল্পনা সবজির ক্ষেত্রে, সেটাকে আমরা যদি করতে চাই তাহলে আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগে হচ্ছে যে সবজি ফসলের সংকটময় দশা অনুযায়ী সেচ পরিকল্পনা, আর একটা হচ্ছে সেচ পদ্ধতির পরিকল্পনা, এবং আরেকটি হচ্ছে সেচের দক্ষতা বা এফিসিয়েন্সি বাড়ানোর পরিকল্পনা। এই তিনটে ভাগে আমরা ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারি। প্রথম ভাগে আমরা যেটা বললাম যে সংকটময় দশা অনুযায়ী সেচ ব্যবস্থা, সেটাকে আমরা খুব সংক্ষেপে বললে আমরা বলতে পারি যে সংকটময় দশা হচ্ছে সবজি ফসলের বৃদ্ধি দশার একটা অংশ, যেখানে সেচের অভাব হলে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই অনুযায়ী ফসলের বৃদ্ধি দশা মধ্যে যেটা সংকটকালীন সময়, সেই সময়ে সেচটা দিতে হয়। সাধারণত আমরা এই সংকটময় দশাগুলোকে এভাবে ভাগ করতে পারি: অঙ্কুরোদ্গমের সময় অথবা চারা রোপণের সময়, তারপর ফুল আসার সময়, ফুল থেকে ফল ধরার সময় এবং ফল বৃদ্ধি হওয়ার সময়। এই যে সময়গুলো বললাম, এগুলোর সময় যদি সেচের কোনোভাবে অভাব দেখা দেয়, তাহলে কিন্তু ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন ধরুন বাঁধাকপিতে তার মাথাটা যে সময় বাঁধে এবং তার বৃদ্ধি দশা, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে লঙ্কার ক্ষেত্রে যেমন চারা লাগানো, তারপর ফল আসা এবং ফলের বৃদ্ধি দশা, এইটা হচ্ছে সংকটময় কাল। আবার পেঁয়াজের ক্ষেত্রে কন্দ তৈরি এবং কন্দের বৃদ্ধি হওয়া, এটাও হচ্ছে সংকটময় কাল। তো সুতরাং এই সময়গুলোর মধ্যে যদি সেচের অভাব হয়, তাহলে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে সময়গুলোতে আপনি বললেন লঙ্কার ক্ষেত্রে বা বাঁধাকপির ক্ষেত্রে বা পেঁয়াজের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে সেচটা কি রকম হবে সেটা যদি একটু ব্যাখ্যা করেন। সবজির ক্ষেত্রে কোনো সময়েই অতিরিক্ত সেচের কোনো প্রয়োজন নেই। সবজিতে সবসময় নিয়ন্ত্রিত সেচ থাকবে, অর্থাৎ জল বেশি হবে না, মাটিতে রসের টানও পড়বে না, এই রকম পরিস্থিতি চাই। দ্বিতীয় যে পরিকল্পনাটা হচ্ছে সেচ পদ্ধতির পরিকল্পনা। সাধারণত আমরা কি করি, গোটা ক্ষেতটাকে সমানভাবে ডুবিয়ে দিলাম। এইটা কিন্তু সবজি চাষের ক্ষেত্রে একেবারেই চলবে না। এতে বরং ক্ষতিই হবে, কারণ অতিরিক্ত সেচ আমরা বললাম যে সবজি চাষের ক্ষেত্রে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয়। হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে যে নালা সেচ, অর্থাৎ গাছ লাগানো আছে, পাশে যে নালি আছে সেই নালিতে সেচ দিলাম, এটা একটা পদ্ধতি, ভালো। এরপরে হচ্ছে যে জমিটাকে ছোট ছোট প্লটে ভাগ করে আমরা সেচ দিলাম, সেটাও করা যায়। আর একটা হচ্ছে বেসিন সেচ, অর্থাৎ যেমন আমরা কুমড়ো বা লাউ ইত্যাদির ক্ষেত্রে জমিতে ওই গাছের গোড়াতে একটা আমরা বেড়ি দিয়ে দিই, যেখানে আমরা জলটা দিতে পারি, এরকম। আর
এখন যেটা আধুনিক পদ্ধতিতে যে সেচগুলো এসেছে সেগুলো হচ্ছে স্প্রিংলার ইরিগেশন বা ফোয়ারা সেচ এবং ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ। এইগুলো হচ্ছে এখনকার খুব আধুনিক এবং সুবিধাজনক এবং সবচেয়ে এফিসিয়েন্ট বা দক্ষ সেচ ব্যবস্থা। ফোয়ারা সেচ বা স্প্রিংলার হচ্ছে যে একটা প্রেসার তৈরি করে একটা স্প্রের আকারে নালীর মাধ্যমে সেচটা দেওয়া, এবং আরেকটা হচ্ছে বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন, পাইপ বা নলের সাহায্যে ফোঁটা ফোঁটা করে গাছের গোড়াতে সেচ দেওয়া হয়। তো এগুলো এখন কিন্তু খুব কমন এবং এটা সব জায়গাতেই প্রায় দেখতে পাওয়া যায়। এটাতে হচ্ছে জলের অপচয় খুব কম হয় এবং সমানভাবে চারিদিকে জল ছড়ায়, এবং এখানে কিন্তু ওই জল জমে যাওয়া বা অতিরিক্ত জলের জন্যে গাছ মারা যাওয়ার সুযোগটা থাকে না। এই স্প্রিংকলার এবং ড্রিপ, এই দুটো ব্যবস্থায় সরকারি সাহায্যের মাধ্যমে বিনা পয়সায় চাষিদের কাছে দেওয়া হয়। মানে পুরো যে দাম, ধরুন দামটা হলো 50,000 টাকা, সরকার পুরোটাই চাষিকে সাবসিডি মানে ফ্রিতে দেবে। চাষিকে শুধুমাত্র 5% জিএসটিটা দিতে হবে, এইটুকু। মানে ধরুন 50,000 হলে 2,500 টাকা, পাঁচ আড়াই পার্সেন্ট হিসেবে তাকে 2,500 চাষিকে টাকা দিয়ে তিনি 50,000 টাকার জিনিসপত্র পাচ্ছেন। জিনিসপত্র ইনি পাচ্ছেন। তো আমি চাষি ভাইদের কাছে আবেদন করব এই সুযোগটা নেবার জন্য, এবং এটা নিকটবর্তী ব্লক কৃষি আধিকারিকের অফিসে যোগাযোগ করে এই সুযোগটা নেবার জন্য আমি আবেদন করব। এখানে তো অনেকগুলো পাইপ দেওয়া হয়, তার সঙ্গে ওই ফোয়ারাটা দেওয়া হয় যেটা প্রেসার দিয়ে উপরে ওঠে। হ্যাঁ, আর এটা তার সঙ্গে কি মেশিন দেওয়া হয় জল তোলার? না, এটার সঙ্গে আপনার যদি বাড়িতে পাম্প থাকে সেই পাম্পের সঙ্গে এই পুরো ব্যবস্থাপনাটা ফিটিং করে নিতে হবে। তার জন্য যে ধরনের যন্ত্রপাতি যাবতীয় সবই দেওয়া হয়। এটা সাধারণত কি হয়, এটা 1 একর জমি থাকলে আমরা একটা প্ল্যানিং করি এবং তাকে সেই সুযোগটা দেওয়া হয়। মানে এক জায়গায় 1 একর বা 3 বিঘের মতো জমি থাকতে হবে। 3 বিঘে, এক জায়গায় না হলেও হবে। তো তাকে 3 বিঘে জমি থাকতে হবে, তবেই এই সুযোগটা দেওয়া হয়। ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ যেটা, এটা এক ধরনের বিশেষ ধরনের সরু 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পাইপের ভেতর দিয়ে জলটা সরবরাহ করানো হয়, এবং গাছের যে রুট জোন বা শিকড়ের কাছাকাছি এই পাইপগুলোকে দেওয়া হয়। তারপরে প্রেসার দিয়ে জলটাকে চালানো হয়, এবং নির্দিষ্ট দূরত্ব অন্তর ছিদ্র থাকে, সেই ছিদ্রতে বিন্দু বিন্দু জল বেরোয়, এবং গাছের যে রুট জোন বা শিকড়, সেই শিকড় এলাকায় বৃষ্টির মতো এই জলটা জমে। সেচের জলের পরিমাণ খুব কম লাগে এবং গাছ হচ্ছে যে খুব সতেজ থাকে। অতিরিক্ত জলে গাছের শিকড় পচে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এবং এটাও সরকারি সাহায্যে, ওই যেমন বললাম, এটা সরকারি সাহায্যে বিনামূল্যে আমাদের অফিস থেকে এটা পাওয়া যায়। অনেক চাষি বন্ধু প্লাস্টিকের একটু বড় ড্রাম ছোট ফুটো করে তার মধ্যে একটা কাঠি ভরে বিন্দু বিন্দু ভাবে জলটাকে ফেলে এভাবেও কিন্তু সেচ করছেন, এগুলো কিন্তু খুব ইফেক্টিভ হয়। এটা তো একটা খুব বড় এলাকায় এটা সম্ভব নয়। তো ছোট ছোট এলাকায় মানে খুব লোকালাইজড এরিয়াতে হয়তো এটা করা যায় এবং চাষির ভাইরা করেন, কিন্তু একটু বড় এলাকা হলে, আর তাছাড়া আমরা যদি সরকারি সাহায্যে পুরো বিনা পয়সায় পুরো এই বিন্দু সেচের ব্যবস্থাটা পাই বা ড্রিপ ইরিগেশন, তাহলে তো সেটা চাষিদের পক্ষে আরো সুবিধাজনক হবে। নিশ্চয়ই। এবং এটা বোধহয় এখন অনেকেই পাচ্ছেন, মানে আমাদের কৃষি দপ্তরে এর এর জন্য বরাদ্দ প্রচুর পরিমাণ থাকে, এবং আমি এটুকু আশ্বস্ত করতে পারি, যিনি দরখাস্ত করবেন তিনিই কিন্তু পাবেন এই মুহূর্তে। বাহ, এটা কিন্তু ভালো খবর। এটা তো হলো আপনি তৃতীয় একটা পদ্ধতির কথা বলছিলেন। তৃতীয় পদ্ধতি হচ্ছে, আমরা যে সেচ দিচ্ছি, সেই ধরুন আমি যে জলটা জমিতে দিলাম, সেই জলটা যদি সবটাই জমির মাটির নিচে চলে যায়, তাহলে তো আমার সেই সেচের পরিকল্পনাটা সফল হলো না। তো তার জন্য কি করতে হবে, যে আমাদের কিছু সেচের দক্ষতা বাড়াতে হবে। এটাও লক্ষ্য রাখতে হবে যে অতিরিক্ত জল জমে যেন গাছের শিকড় বা গোড়াগুলো পচে না যায়, রোগগ্রস্ত না হয়। তার জন্য কি করতে হবে, যে প্রথমেই বলবো যে জমিতে পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করলে জমির জল ধারণ ক্ষমতাটা অনেক বেড়ে যায়। এইটা একটা গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় হচ্ছে যে জমিতে গভীর চাষ দেওয়া। ধরুন এখন অনেকে কি করেন, যে ট্রাক্টর দিয়ে চাষ করেন, জমির চাষের গভীরতাটা অনেকটা বেড়ে যায়। এতে কি হয়,
যে জমির মাটির নিচের যে আহ, মাটির যে জলটা থাকে সেই জলটা চুঁইয়ে নিচের দিকে নেমে যাবার একটা সম্ভাবনা থাকে। তো সেইটা যতটা সম্ভব অ্যাভয়েড করা। আর এরপরে হচ্ছে যে ওপেন সেচ নালা যেগুলো, তার পরিবর্তে আমরা যেমন ওই পাইপ দিয়ে যদি জলটা নিয়ে যাই তাতে জলের অপচয়টা অনেক নষ্ট হয়। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে চাষি ভাইরা এখন খুব ব্যবহার করছেন যে মালচ বা প্লাস্টিক মালচ বা খড় দিয়ে মালচ এই সমস্ত করেন এবং তারা জমিটা ঢেকে দিচ্ছেন এবং ঢেকে দেওয়ার পরে ওই যে জায়গাটুকু ওই চারা লাগাচ্ছেন শুধু সেইটুকু ফুটো করছেন। তাতে কি হচ্ছে, সেচের জল সূর্যের তাপে বাষ্পীভবন হয়ে উপরে উঠে যেতে বাধা পাচ্ছে। এর জন্য জমির যে সেচ আমরা দিচ্ছি সেই জলটা জমিতে ধরে থাকছে এবং এর ফলে সামগ্রিকভাবে সেচ ব্যবস্থার দক্ষতাটা বেড়ে যাচ্ছে। এছাড়াও আমরা আরো বলি যে বৃষ্টির জল ধরে রেখে সেটা সেচে ব্যবহার করা, এগুলো তো আছেই। আবার অতিরিক্ত সেচের সঙ্গে যদি কোনোভাবে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করা হয় তাহলে ক্ষতির পরিমাণটা আরো বেশি হয়। তো সেই জন্য বলছি যে সেচের ব্যবহার দরকার ঠিকই, কিন্তু সেচের জলের সুষ্ঠু বন্টনটা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য কি হয় যে লেবেল করা জমি কিন্তু অবশ্যই প্রয়োজন এবং নিয়ন্ত্রিত সেচের খুব প্রয়োজন হয়। রঞ্জলবাবু, আমরা এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারলাম যে সবজি ফসলে সুষ্ঠু সেচ ব্যবস্থার প্রয়োজনীয়তা কতটা। অন্য যে কোনো ফসলের চেয়ে সবজি ফসলের ক্ষেত্রে সেচের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। আশা করব চাষি বন্ধুরা আপনার এই সুচিন্তিত মতামত এবং আপনার পরামর্শ মেনে সবজি চাষ করবেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে এই পর্বের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে একজন মহিলা চাষি বন্ধুকে পেয়েছি, যিনি আজকে প্রায় 8 থেকে 10 বছর ধরে সবজি চাষ করছেন এবং সবজি চাষ করে তিনি সফল হয়েছেন। বিভিন্ন পদ্ধতিতে তিনি সেচ দিয়ে থাকেন এবং সেই পদ্ধতিগুলো আমরা জানব এবং অভিজ্ঞতার কথাও আমরা জানব। কতটা লাভ হয় সবজি চাষ করে সেই কথাও আমরা আজকে শুনবো দিদির কাছে। দিদি, আপনার নাম? নমস্কার, আমার নাম কুমকু হালদার। দিদির কাছে জানবো যে আপনি তো স্বনির্ভর দল করে থাকেন এবং স্বনির্ভর দল করে আজকে স্বনির্ভর হয়েছেন, তো হঠাৎ আজকে সবজি চাষ করতে গেলেন কেন? আসলে আমাদের তো ধানের চাষটা আছেই, তো বছরে দুবার ধরুন ধানটা হয়, সারা বছর ধান চাষটা হয় না। তো দেখলাম ধানের পাশাপাশি অল্প একটু জমিতেও যদি সবজি চাষ করি, তো নিজেদের বাড়ির যে চাহিদা রয়েছে সবজির সেইগুলো মেটানোর পাশাপাশি যেটা বাড়তি হবে সেটা আমরা বাজারে বিক্রি করে, হ্যাঁ, একটা অর্গানিক যে ফসল, ওই ফসল বিক্রি করে আমরা কিছুটা লাভবান হতে পারি। তো বাড়ির চাহিদাও মেটে আমাদের, আবার বাজারে কিছুটা আমরা বিক্রিও করতে পারি। এই ধারণাটা থেকেই মানে সারা বছর কিছু না কিছু ধরুন সবজি তো হতেই থাকে, কোনো না কোনো। শীতে ধরুন এই যে এখন দেখতে পাচ্ছেন বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিনস, বিট এগুলো লাগিয়েছি। আবার কিছুদিন পর গরমের সময় আবার দেখবেন কুমড়ো, লাউ, এই পটল এইগুলো লাগাবো আর কি। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম সবজি তো চাষ করা যায়। তো সারা বছর আমরাও বিভিন্ন রকম মানে বাড়ির যে সবজি, টাটকা সবজি আমরা স্বাদ পেয়ে থাকি, আবার আমরা বাজারে সেগুলো বিক্রিও করে থাকি। তো এইটা ধারণা থেকেই আর কি আমাদের সবজি চাষে আসা। তো এই যে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন এবং সারা বছর ধরে সবজি চাষ করছেন, লাভ অনেক বেশি, তাই আজকে সবজি চাষ করছেন। আপনার কাছে জানবো যে এই যে সবজি চাষ করে থাকেন, ধরুন গ্রীষ্মকালে করে থাকেন, বর্ষাকালেও করে থাকেন, আবার শীতকালেও করেছেন, এরপরও সবজি চাষ করবেন। তো একটা জানি আমরা সারের পাশাপাশি জলসেচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কি কি সেচ পদ্ধতি ব্যবহার করেন? আমরা বিভিন্ন রকমের সেচ পদ্ধতি ব্যবহার করে থাকি। দেখতেই পাচ্ছেন যেহেতু মানে আমাদের বাড়ির পাশ দিয়ে যে ক্যানেলটা চলে গেছে, তো এটা আমাদের একটা খুব বড় সুবিধা। তো এটার মাধ্যমে আমরা বালতি করে সেখান থেকে জল নিয়ে আসি। আবার আমাদের অনেকগুলো কল এরকমও রয়েছে, সেখান থেকেও আমরা বালতি করে জল নিয়ে এসে সেচটা করি। আবার এই বাড়ির পাশের নালা, অনেক সময় জল কমে যায় না, ওখান থেকে সেচে থালা করে হেঁচেও, যেহেতু যখন কম জল থাকে ওইভাবেও আমরা জল সেচ করে থাকি। আবার আমরা এমনভাবে আমাদের রান্নাঘর বা সবজি ধোয়া, বাসন ধোয়ার জল ফেলার যে জায়গাটার এমনভাবে আসে যেটা আমাদের কিন্তু ডাইরেক্ট দেখতে পাবেন, এদিকে আসুন, এটা পাইপের মাধ্যমে জলটা কিন্তু সব
আসছে একদম আমাদের জমির ক্ষেতেই একদম চলে আসছে জলটা। তো জলটা আমাদের আর একবার ব্যবহার হচ্ছে, মানে রিসাইকেলও আমরা করতে পারছি, যে জল নষ্টও হচ্ছে না, আবার জমিতেও জলটা যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে যখন দেখি খুব খরা, হ্যাঁ, বেশি জল নেই, ক্যানেলেও জল নেই, তো সেই সময় দেখতে পাবেন আমরা এই যে পুরনো বোতলগুলো, সেই বোতলের মধ্যে অনেকগুলো ছিদ্র করি ছোট ছোট, তার মধ্যে জল দিই। তো সবজির উপর মানে টুপটুপ করে অল্প অল্প করে সারাদিনই জল পড়ে, তাহলে এই যে গ্রীষ্মকালে চারিদিক শুকিয়ে যায়, সেই শুকনো ভাবটা থাকে না, আমাদের সবজি একদম খুব ভালোভাবে জল পায় আর সতেজ সবজি ভালো হয় আর কি। বর্ষাকাল যেমন, তখন তো জলের সমস্যা থাকে না, এমনি তো আমাদের জানি যে সারা তখন বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে, কিন্তু এই যে গ্রীষ্মকাল সেই সময় আপনারা এই যে মার্চিংয়ের যে ব্যবস্থাটা সেটাও করে থাকেন, এবং পাশাপাশি বালতি বা পাইপলাইনের মাধ্যমে এই সেচ ব্যবস্থাটা রয়েছে আপনাদের। হ্যাঁ, বর্ষাকালে জলের অসুবিধাটা হয় না, যেহেতু বৃষ্টি হয়। এবছর যেমন বর্ষাটা খুব ভালো হয়েছিল, আবার যে বছর ধরুন সময়ে বর্ষা আসে না, যখন আসার কথা ধরুন জুন জুলাইও বর্ষা এলো না, তো সেই সময়েও কিন্তু আমরা তখন পর্যন্ত ওই যে বোতলে যে মার্চিং যে পদ্ধতিটা বলছেন, সেই মার্চিং পদ্ধতিটা আমরা কিন্তু তখনও করে থাকি যতদিন না বর্ষা আসে। বর্ষা এলে তখন জলের অসুবিধা আর হয় না, তো নিজে নিজেই বৃষ্টি হয়। আর সবজি তো খুব একটা বেশি জল লাগে সেটা নয়, এবার বিভিন্ন সবজি বিভিন্ন রকম জলের চাহিদা, তবুও আর কি মিটে যায়। আরেকটা বিষয় জানবো যে বছরে তো 3-4 বার সবজি চাষ করতেন, অর্থাৎ সারা বছরই সবজি চাষ আপনি করে থাকেন। শীতকালে যখন সবজি চাষ করেছিলেন, এখন তো প্রায় শীতের শেষ দিক, শুরুটা কিভাবে করেছিলেন? শুরুর দিকে আমি তো চারা কিনে আনি, আবার কিছুটা চারা আবার নিজেও বাড়িতে বানাই, বীজ রেখে দিই। এই যে ধরুন যে পেঁয়াজ কলি, পেঁয়াজ ফুল হয়, বীজ হয়, কিছুটা বীজ আমি কিন্তু রেখে দিই। আবার সেই চারাগুলো বানিয়ে চারাও আমি বাজারে বিক্রি করি, আবার নিজেও পেঁয়াজ চাষ করি। তারপর প্রথম দিকে যেটা তখন কিন্তু আমাদের বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা আছে, হ্যাঁ, সেই বৃষ্টির জল আমরা ব্যবহার করি যখন চারা বানাই আর কি, প্রথম দিকটা চাষের শুরুর দিকটা। আবার আমাদের বাড়ির পাশে যে ক্যানেল, আমাদের যেটা জমির চাষ, যেটা আমরা বিশেষ করে আর কি বাজারে বিক্রির জন্য সবজি লাগাই, সেটা কিন্তু বেশিরভাগটাই আমরা ওই ক্যানেলের জলটা দিয়েই ব্যবহার করি, বালতি করেও আনি, আবার কাছে বলে আমরা কিছুটা থালা দিয়ে হেঁচেও করি। আর তাছাড়া তো বললামই, যেটা আমাদের কিচেন গার্ডেন মতো আছে, সেটা তো যেটা আসছে আমাদের কিচেনের জল, থালা ধোয়া জল, ওইগুলো দিয়ে হয়ে যায়। আরেকটি বিষয় জানবো যে এই যে দেখতে পাচ্ছি মাচার সৃষ্টি করেছেন, বিভিন্ন ধরনের মাছের মাধ্যমে সবজি চাষ করেছেন, মূলত এটা কি ভালো ফলন আশায়, মানে রোগ পোকার আক্রমণ কম হবে? হ্যাঁ, মাচা করলে কি হয়, সবজিটার ফলনটা ভালো হয় বলতে কি, নিচেতে অনেক রকম ধরুন অনেক সময় যদি কুমড়ো বা মটরশুঁটি এই ধরনের যে জিনিসগুলো, যেগুলো মাচাতে যদি উচ্ছে বলুন, ঝিঙে বলুন, পটল, এইগুলো যদি মাচাতে করি, তাহলে নিচেতে ইঁদুর বা অন্যান্য ছোটোখাটো বিভিন্ন মানে পোকামাকড় থাকে, যেগুলো কেটে দেয় একদম কচি অবস্থাতেই, ফুলে কখনো আবার ধরুন ফল যখন ছোট থাকে আর কি, সেই সময় কেটে দেয়। তো সেই অসুবিধাটা হয় না যদি মাচা করি। আবার অনেক সময় দেখা যায় যে মাচার ফলে কিন্তু সবজির সাইজটাও অনেক বেশি বড় হয়, আর রোদটাও ভালো মতো পায়। এই জন্য আমরা একটা সুবিধা দেখছি যে মার্চিং ব্যবস্থা রয়েছে গাছের মধ্যে পড়ে, এবং শিকড়ে তো যাচ্ছি জল। আরেকটা বিষয় জানবো যে বিশেষ করে রোগ পোকার ক্ষেত্রে কি কি ওষুধ ব্যবহার করে থাকেন? এর সাথে আপনাকে বলে রাখি যে আমরা জৈব পদ্ধতিতে যেহেতু চাষটা করি আর কি, মানে গোবর সার বা আমাদের যে সবজির খোসা, এগুলো কম্পোস্ট তৈরি করে সেইগুলো সার হিসেবে আমরা ব্যবহার করি। শুধু তাই নয়, এর ফলে কিন্তু আমাদের মানে এতটাই যত্ন নিই, রোগ পোকার আক্রমণও কিন্তু আমাদের জমিতে কম দেখতে পাবেন। একদম মানে গাছের পাতা থেকে শুরু করে ফসল দেখতে পাবেন খুবই সতেজ, ভালো, আর পোকামাকড়টা কম। আর যদিও কখনো পোকা লাগে, তো আমরা কিন্তু সেগুলো জৈব যে পদ্ধতি সেগুলোই ব্যবহার করে কীটনাশক তৈরি করি, যেমন নিম পাতা আছে বা এই ধরনের অনেক ভেষজ গাছের পাতা আছে, উদ্ভিদ আছে, যেগুলোর নির্যাস বা ফোটানো জল ওগুলো স্প্রে করেও কিন্তু অনেক মানে কীটপতঙ্গের হাত, একে তো কীটপতঙ্গ কমই হয়, কিন্তু সেটার হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাই, এতে ফলনও ভালো হয়। আর একটা হয় যে আমাদের শরীরে কোনো রকম বিষ বা রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক বলুন, সেগুলো যাচ্ছে না। যেহেতু আমি বললাম প্রথমেই, এই যে সবজিগুলো হয় এগুলো আমরা নিজে খাই, প্লাস আমরা বাজারে বিক্রি করি, তো এক্ষেত্রে আমরাও মানে ভালো উচ্চমানের সবজি বা ফসল পেয়ে থাকি, আমাদের শরীরেও যেমন কোনো ক্ষতি হয় না। আর আজকালকার দিনে জানছেনই অর্গানিক যে ফার্মিং সেটা কতটা বৃদ্ধি পেয়েছে বা বাজারে এর কতটা ডিমান্ড, হ্যাঁ, আর এটার দামও কিন্তু বাজারে আমরা বেশি পাই মানে নর্মাল যে ফসলের থেকেও। দিদিকা জানবো যে বছরে তো 3-4 বার সবজি চাষ করে থাকেন, লাভ কিরকম হয়? লাভ এটা থেকে ভালোই হয়, আমি তো বললাম আমাদের নিজেদের খাওয়াটা তো হয়, উপরন্তু আমরা বাজারেও বিক্রি করতে পারি। আর একটা ফসল ওঠার পরও মানে আমরা পরের ফসলের জন্য রেডি থাকি, যাতে সারা বছর আমাদেরকে মানে কিছু না কিছু আমরা চাষ করতে পারি, আর বসে না থাকতে হয়। যেমন দেখুন এই যে শীতে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফসল উঠে গেল, ফুলকপি, বাঁধাকপি, দেখুন বিট, মটরশুঁটি, গাজর, বেগুন, এগুলো উঠে গেল। এবার আমরা গ্রীষ্ম রয়ে দেখুন ওদিকে উচ্ছে থেকে শুরু করে ঝিঙে, পটল, ওদিকে আমাদের চারা কিন্তু রেডি। এই যে শীতের ফসল
ফসল একদম যখন শেষ হয়ে যাবে, উঠে যাবে, তারপরেই কিন্তু আমরা আবার এই গ্রীষ্মর ফসলের জন্য সব রেডি করে নেবো। এর পাশাপাশি আমরা এমনভাবে চাষ করি যে মাচা বললেন না আপনি, মাচাতে আমরা এক ধরনের ফসল লাগাই, নিচেতে কিন্তু এই দেখুন মাচার নিচে দেখুন পালং শাক লাগিয়েছি, তো উপরে এক ধরনের ফসল, নিচে মাচার নিচেতে, তো একই জমির আমরা দুরকমভাবে ব্যবহার করতে পারছি। তো আমাদের উৎপাদনটাও বেশি পরিমাণে হয়, লাভও বেশি পরিমাণে হয়। আর আজকে এই যে স্বনির্ভর দল বলছেন, আমরা বাড়ির মহিলারাও কিন্তু এটার ফলে স্বনির্ভর হয়েছি। আমাদের হাতে কিন্তু আয় হয়, অর্থ উপার্জন হয়, আমাদের হাতে টাকা থাকে, আমরা স্বনির্ভর হতে পেরেছি। তার সাথে সাথে আমি এটা বলবো যে আজকালকার দিনে তো সবারই স্বনির্ভর হওয়া প্রয়োজন। তো যারা গৃহবধূ আছে তারাও যদি একটু চেষ্টা করেন, আপনি যে সেচের কথাটা বললেন না, সেচের কিন্তু অসুবিধা নেই, একটু যদি চেষ্টা করা হয় তো যে কোনোভাবেই সেচ করা যাবে। বাড়ির পাশে ক্যানেল থাকলে আমি যেটা বললাম, থালা দিয়ে হোক বালতি দিয়ে হোক জল নিয়ে এলেন। আর যদি বাড়ির পাশে ক্যানেল বা কিছু না থাকে তাহলে কলের মাধ্যমে বা ওই যে বৃষ্টির জল আমি যেটা বললাম ধরে রাখারও ব্যবস্থা আছে না, বর্ষাকালে। হ্যাঁ যেমন বর্ষাকালে, তো তখন তো কোনো অসুবিধা নেই। তাছাড়াও যে বললাম গ্রীষ্ম সময় বোতলের মাধ্যমে, তো যদি একটু চেষ্টা থাকে তো বাড়ির যে গৃহবধূরা আছে বাড়ির সারাদিনের কাজের মাঝে ওটাতে কিন্তু একটা আনন্দও আছে। এটা আমরা মানে যেরকম বাচ্চারা নাচ গান ছবি আঁকা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে এখন মানে সবাই ব্যস্ত থাকে মন ভালো করার জন্য, সেরকম কিন্তু গৃহবধূরা এটাতে মনও ভালো করতে পারবে, অর্থ উপার্জনও হবে, আর একটা বাড়ির লাগানো টাটকা ফসল যেটা কোনো বিষ নেই সেটা আমরা খেতে পারবো। মানে একটু চেষ্টা করলে মহিলারাও কিন্তু এগিয়ে আসতে পারবে, যেহেতু সেচের সমস্যাটা এমন কিছু নয়। বাড়ির মধ্যে যদি করে থাকে সেখানে ধরুন টাইম কল আছে বা বাড়িতে সাবমার্শালও থাকে, মাঠের মধ্যে করলেও সেটাও কিন্তু সাবমার্শাল থাকে এবং ক্যানেলের ব্যবস্থা থাকে। বিভিন্ন পদ্ধতিতে কিন্তু বা বিভিন্ন মাধ্যমে কিন্তু এই সেচ দিয়েও কিন্তু সবজি চাষ করা যেতে পারে। হ্যাঁ অবশ্যই, যে কোনোভাবেই আপনি মানে জলের সমস্যাটা একটু যদি চেষ্টা থাকে আপনি করতে পারবেন। আর জলের সমস্যাটা সেরকম হয় না, বর্ষাতে তো কোনো অসুবিধাই হয় না, ওটা আমি বললামই। যে কোনো মহিলারা এগিয়ে আসতে পারেন, আমি তো বলবো আমাদেরকে দেখিয়ে এগিয়ে আসা উচিত, তাদেরও স্বনির্ভর হওয়া উচিত। আর আমরা যে আজকে সফল হতে পেরেছি, চেষ্টা করলে কিন্তু যে কেউই হতে পারবে। এবং সব থেকে ব্যাপার হচ্ছে যে গ্রীষ্মকালের কথা, আমরা জলের তো একটা সমস্যা থাকে, সেখানেও কিন্তু একটা সেচের একটা বিকল্প ব্যবস্থা থাকে। কারণ হচ্ছে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে যে গ্রীষ্মকালে যে ক্যানেলগুলো রয়েছে সেই ক্যানেলের মাধ্যমে জলটা আসে মাঠের মধ্যে দিয়ে। অনেক ক্ষেত্রে আমরা দেখতেও পাই, শুধুমাত্র মহিলারা না পুরুষরাও দেখেছি সেই মাঠের মধ্যে দিয়ে থালা বা বাটি দিয়ে তারা সেখানে জল সেচ দিয়ে থাকে জমির মধ্যে থেকে। এবং সবজি চাষের ক্ষেত্রে যে খুব বেশি জল লাগে তাও না, এবং সেক্ষেত্রে কিন্তু চাষি বন্ধুরা অনেক বেশি ভালো ফলন পান যদি একটু আমাদের মনের পরিবর্তনটা চেঞ্জ করা যায়। হ্যাঁ অবশ্যই, যদি চেষ্টা থাকে তো হবে। মানে মনের পরিবর্তন মানে যদি একবারই প্রথম থেকে হাল ছেড়ে দিই যে না এটা হবে না বা এইভাবে পারবো না, এটা করতে পারবো না, কি জলের সমস্যা হবে, এই সমস্যা হবে, তাহলে কিন্তু হবে না। মনে চেষ্টা আর হ্যাঁ এটা পারবো, এটা করতে হবে, এই জিনিসটা রাখতে হবে। তাহলে দেখবেন আপনার দেখা দেখি আরও অনেকজন এগিয়ে আসবে, আপনাকে সাহায্য করতেও এগিয়ে আসবে, সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কোনো কথা নেই। আপনার তো এতদিন একটা অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা থেকে জানবো যারা এখনো মহিলা চাষি বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা পৌঁছে দিতে চান? আমি তাদের উদ্দেশ্যে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমি যখন পেরেছি সবাই পারবে, এটা খুব একটা কঠিন কাজ নয়, তো সবারই এইভাবে এগিয়ে আসা উচিত। একজন যদি এগিয়ে আসে তাকে যদি দেখে যে হ্যাঁ এটা পারছে, এটা করতে পারছে, আর সেচ বলছে সেচে সেরকম কোনো অসুবিধা হয় না। সবজি চাষের ক্ষেত্রে কিচেন গার্ডেনের ক্ষেত্রে সারা বছরই জলের কিছু না কিছু একটা ব্যবস্থা আপনার হয়ে যাবে। দেখবেন আপনি করছেন, আপনার আয় হচ্ছে, দেখা দেখিতে আরও কয়েকজন বলবে যে না আমরাও করব, তোর সাথে সাথ দেবো কি তোমার সাথে সাথ দেবো। তো এইভাবে দেখবেন আপনি যে একটা ছোট কিছু থেকে শুরু করলে আস্তে আস্তে সেটা বড় হবে আর আরও এগিয়ে যেতে পারবেন। আর একটা জিনিস যখন আপনি করবেন দেখবেন আপনার মনের মধ্যে হবে যে না এটা থেকে আমার এটা ভালো হচ্ছে, আরও করি। তো সেই জিনিসটার মাধ্যমে দেখবেন আপনার যখন উন্নতি হবে, আয় হবে, আপনার আরও ভালো লাগবে। তো আমি এটাই বার্তা যে সবাই এগিয়ে আসুক, নিজের ফাঁকা সময়টুকু বের করে এটাতে আপনার মনোরঞ্জনও হবে আর একটা সময় কাটানোর একটা বিকল্প ব্যবস্থা, চাষবাস আয় সমস্ত কিছুই হবে। আর এটা পরিবেশ বান্ধব একটা চাষের পদ্ধতি, আমি যেটা বলছি অর্গানিক ফার্মিং, এর ফলে সব দিক থেকেই একটা সার্বিক উন্নয়ন একটা পরিবারের কিন্তু হতে পারে। আমরা একজন মহিলা চাষি বন্ধুর সাথে কথা বললাম, তিনি বিভিন্ন পদ্ধতিতে সেচের মাধ্যমে সবজি চাষ করেছেন এবং আজকে তিনি কিন্তু সফল হয়েছেন।